হুমকির মুখে আমেরিকার সেনারা গোপনে ইরানকে ভয়ঙ্কর মিসাইল দিচ্ছে চীন। বাধা ছাড়াই আঘাত হানতে পারবে মার্কিন যুদ্ধজাহাজে। পরমাণু অস্ত্র বানাতে ইউক্রেনকে সাহায্য করছে ব্রিটেন ও ফ্রান্স। ক্ষুব্ধ রাশিয়ার পারমাণবিক হামলার হুমকি, কি বলছে ইউক্রেন? একসাথে 1,20,000 মানুষ নামাজ পড়তে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ইস্তিকলাল মসজিদে। কোন দেশে রয়েছে এই মসজিদ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। আমেরিকাকে ঠেকাতে এবার ইরানকে ভয়ঙ্কর মিসাইল দিচ্ছে চীন। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাথে চরম টানাপোড়েনের মাঝেই চীনের কাছ থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্র কেনা প্রায় চূড়ান্ত করেছে ইরান। প্রায় 290 কিলোমিটার পাল্লার CM-302 ক্ষেপণাস্ত্র খুব নিচু দিয়ে দ্রুত গতিতে উঠতে পারে এবং শত্রুর যুদ্ধজাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের এই চুক্তি বাস্তবায়ন হলে সরাসরি হুমকির মুখে পড়তে পারে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন নৌবাহিনী। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পারস্য উপসাগরে নতুন বিপদে পড়তে যাচ্ছে মার্কিন নৌবাহিনী। চীনের কাছ থেকে সুপারসনিক অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র কিনছে ইরান। প্রভাবশালী সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান উপকূলের কাছাকাছি আমেরিকার বিশাল নৌবহর অবস্থানের মাঝেই বেইজিংয়ের সঙ্গে সামরিক চুক্তি এগিয়ে নিচ্ছে তেহরান। আলোচনায় থাকা জাহাজ বিধ্বংসী মিসাইল CM-302 এর পাল্লা প্রায় 290 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠের খুব নিচু দিয়ে দ্রুত গতিতে উড়ে শত্রুর রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে CM-302। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, এই ধরনের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে সরাসরি হুমকির মুখে পড়বে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। ইরানি উপকূলের কাছে সমুদ্রে ভাসমান মার্কিন যুদ্ধজাহাজগুলোই হবে চীন থেকে সম্ভাব্য কেনা ক্ষেপণাস্ত্রগুলোর মূল লক্ষ্য। বিভিন্ন সামরিক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অন্তত 2 বছর আগে থেকেই ইরান ও বেইজিংয়ের মধ্যে শুরু হয় CM-302 নিয়ে ব্যবসায়িক আলাপ আলোচনা। 2025 সালের জুনে ইসরায়েল ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই নতুন সমরাস্ত্র সংগ্রহে সক্রিয় হয় তেহরান। ইতিমধ্যেই ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী ও শীর্ষ সামরিক কর্মকর্তারা চীন সফর করেছেন। সাবেক এক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তার মতে, ইরান যদি জাহাজ বিধ্বংসী ক্ষমতা পায় তাহলে পাল্টে যেতে পারে পরিস্থিতি, কারণ এই ধরনের ক্ষেপণাস্ত্র ঠেকানো বেশ কঠিন। তেহরান ও বেইজিংয়ের মধ্যে চুক্তি কবে কখন বাস্তবায়িত হবে, কতগুলো ক্ষেপণাস্ত্র কিনছে ইরান, সেগুলোর দাম কত হবে, এসব তথ্য এখনও স্পষ্ট না। চীন শেষ পর্যন্ত ইরানকে মিসাইল সরবরাহ করবে কিনা সেটিও অনিশ্চিত। রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্ভাব্য এই বিক্রয় আলোচনা সম্পর্কে তারা কিছুই জানে না। অন্যদিকে সরাসরি এই বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। চীনের সঙ্গে অস্ত্র চুক্তি বাস্তবায়িত হলে তা ইরানের উপর আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। 2006 সালে ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 2015 সালে পারমাণবিক চুক্তির পর সেটা কিছুটা শিথিল হলেও গত সেপ্টেম্বরে আবারও বহাল করা হয় স্যাংশন। একই সময়ে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়তার অভিযোগে কয়েকটি চীনা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যদিও চীন এসব অভিযোগ অস্বীকার করেছে। অবশ্য ইরান শুধুমাত্র জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নয়, চীনের কাছ থেকে সারফেস টু এয়ার সিস্টেম, ম্যানপেডস, অ্যান্টি ব্যালিস্টিক এবং অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র নিয়েও আলোচনা করছে বলে তথ্য রয়েছে। বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। যুক্তরাষ্ট্রের প্রকাশিত সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, ইরানের মোট অপরিশোধিত তেল ও কনডেনসেট রপ্তানির প্রায় 90% যায় বেইজিংয়ে। ফলে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা শুধুমাত্র সামরিক নয়, জ্বালানি ও অর্থনীতির সঙ্গেও সরাসরি যুক্ত। তবে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, চীন কতদূর পর্যন্ত এগুবে? ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য উত্তেজনার পর এখন দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা নরম হওয়ার ইঙ্গিত মিলছে। এমন পরিস্থিতিতে ইরানকে জাহাজ বিধ্বংসী অস্ত্র দিলে যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উপর পড়বে মারাত্মক প্রভাব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে ইরানের সাথে সমঝোতা বৈঠকের আগে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান F-22 র্যাপটরের বিশাল বহর ইসরায়েলে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তির আলোচনা নাগালের মধ্যে আছে বলে মনে করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাজ্যের স্থানীয় সময় মঙ্গলবার সকালে রয়্যাল এয়ারফোর্সের লেকেনহেথ বিমান ঘাঁটি থেকে কমপক্ষে 12টি F-22 র্যাপটর ইসরায়েলের উদ্দেশ্যে ছেড়ে যায়। গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা বেশিরভাগ মার্কিন বিমান এই ঘাঁটি থেকেই পাঠানো হয়েছে।
বিমান চলাচলে নজরদারি করা ফ্লাইট ট্র্যাকারের হালনাগাদ তথ্য বলছে F-22 র্যাপটরের বহরে জ্বালানিবাহী ট্যাঙ্কার বিমানও ছিল। এভাবে চলতি বছরের জানুয়ারি থেকে কাতার, জর্ডান ও সৌদি আরব সহ ইরানের আশেপাশের আরব দেশে 3 শতাধিক যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার আবারও ইরানের সাথে সমঝোতা আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। কূটনীতিকে গুরুত্ব দিলে বৈঠক থেকে ইতিবাচক সমাধানে আশাবাদী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, স্বল্প সময়ের ভেতরে গ্রহণযোগ্য সমাধানে আশাবাদী তেহরান। এর আগে দুই পক্ষের কয়েক দফা বৈঠক হলেও সফলতা আটকে আছে ইরানের পরমাণু কর্মসূচিতে নিয়ন্ত্রণ আরোপের প্রশ্নে। আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সাফল্যের তালিকা তুলে ধরে বলেছেন, মার্কিন জাতি ফিরে এসেছে আগের থেকে বড়, উন্নত, ধনী ও শক্তিশালী হয়ে। প্রথা অনুযায়ী মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ, সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে প্রায় 1 ঘন্টার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে গত 1 বছরের অর্জনে আলোকপাত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। দাবি করেছেন, এক যুগের সেরা পরিবর্তন উপহার দিয়েছে জনগণকে। এই ভাষণে তিনি দাবি করেছেন, সীমান্ত এখন সুরক্ষিত, মনোবল ফিরে এসেছে, দ্রুত কমছে মুদ্রাস্ফীতি, জনগণের আয় বাড়ছে, অর্থনীতি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে, আর শত্রুরা এখন ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্রকে। নিজের আরোপিত বৈশ্বিক শুল্কের ওপর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের জের টেনে আক্ষেপ জানিয়ে শিগগিরই বিকল্প কৌশল প্রয়োগের আভাস দিয়েছেন তিনি। ইরানকে বৈশ্বিক সন্ত্রাসবাদের অন্যতম পৃষ্ঠপোষক উল্লেখ করে ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। জনগণকে আশ্বস্ত করে তিনি বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবে না যুক্তরাষ্ট্র। দেশে অপরাধের হার কমার কৃতিত্ব নিয়ে ট্রাম্প বলেছেন, পুলিশ ও সামরিক বাহিনীকে ঢেলে সাজিয়েছে তার প্রশাসন। এই ভাষণে ভেনেজুয়েলা নিয়ে চাঞ্চল্যকর নতুন তথ্য দিয়েছেন ট্রাম্প। তিনি জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতা ডেলসি রদ্রিগেজের সঙ্গে আলোচনার মাধ্যমে এরই মধ্যে 8 কোটি ব্যারেল তেল সংগ্রহ করেছে যুক্তরাষ্ট্র। ইরানকে পরমাণু অস্ত্র না বানাতে নিষেধাজ্ঞা দিলেও ইউক্রেনের বেলায় উল্টো পথে পশ্চিমারা। যুক্তরাজ্য ও ফ্রান্সের সহায়তায় পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে ইউক্রেন, এমন বিস্ফোরক দাবি জানিয়েছে রুশ গোয়েন্দাদের। ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহ করা হলে রাশিয়া পাল্টা পারমাণবিক হামলা চালাবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে মস্কো। তবে মস্কোর এই দাবি অবান্তর বলে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। রাশিয়ার সাথে চলমান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে এবার তুরুপের তাস হাতে নিতে চাইছে ইউক্রেন। যুক্তরাজ্য ও ফ্রান্সের সরাসরি সহায়তায় ইউক্রেন গড়ে তুলছে নতুন এক পরমাণু পরিকল্পনা, যা পাল্টে দিতে পারে পুরো ইউরোপের ক্ষমতার ভারসাম্য। 24 ফেব্রুয়ারি এমনই এক বিস্ফোরক দাবি তোলে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসবিআর এক বিবৃতিতে এ অভিযোগ সামনে এনেছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। মস্কোর দাবি, কিয়েভকে বিশেষ অস্ত্র দিয়ে যুদ্ধের সমাপ্তিতে অনুকূল অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এসভিআর এক বিবৃতিতে জানায়, লন্ডন ও প্যারিস মনে করছে পারমাণবিক অস্ত্র হাতে পেলে ইউক্রেন যুদ্ধ অবসানের ক্ষেত্রে আরও সুবিধাজনক শর্ত আদায় করতে পারবে, যদিও এ পরিকল্পনা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এসভিআরের বিবৃতিতে বলা হয়, বর্তমানে লন্ডন ও প্যারিস কিয়েভকে এ ধরনের অস্ত্র ও তার বাহন ব্যবস্থা সরবরাহের বিভিন্ন বিষয় চূড়ান্ত করার কাজ করছে। এর অংশ হিসেবে ইউক্রেনে গোপনে ইউরোপীয় উপাদান, সরঞ্জাম ও প্রযুক্তি সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। আলোচনায় থাকা বিকল্পগুলোর একটি হল ফরাসি TN-75 কম্প্যাক্ট ওয়ারহেড। এটি M51.5 সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়। বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিমা দেশগুলোর মূল চেষ্টা হল কিয়েভে পারমাণবিক অস্ত্রের আবির্ভাবকে যেন ইউক্রেনের নিজস্ব উন্নয়ন হিসেবে দেখানো যায়। রুশ এই গোয়েন্দা সংস্থা প্যারিস ও লন্ডনের বিরুদ্ধে বাস্তব বোধ হারানোর অভিযোগ তুলেছে। রাশিয়ার উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল ব্রিটিশ ও ফরাসি আইন প্রণেতাদের প্রতি এই পরমাণু অস্ত্র সম্পর্কিত দাবির বিষয়ে তদন্ত চালু করার আহ্বান জানিয়েছে। তবে রাশিয়ার এই দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। এক প্রতিক্রিয়ায় ইউক্রেন এই অভিযোগকে রাশিয়ার পুরনো বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ হিসেবে উল্লেখ করে। মস্কোর এই দাবিকে অবান্তর বলে আখ্যা দিয়েছে কিয়েভ।
এদিকে ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহ করা হলে রাশিয়া পাল্টা পারমাণবিক হামলা চালাতে পারে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাজ্য ও ফ্রান্স কিয়েভকে পারমাণবিক ওয়ারহেড দিলে তা সরাসরি যুদ্ধরত একটি দেশের হাতে পরমাণু অস্ত্র তুলে দেওয়ার শামিল হবে, যার জবাবে রাশিয়া নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথেও যেতে পারে। আলাদা এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ ধরনের পরিকল্পনা বৈশ্বিক পারমাণবিক বিস্তার রোধ ব্যবস্থার জন্য বড় হুমকি। বিশেষ করে ইউরোপ মহাদেশে চলমান উত্তপ্ত সংঘাতের প্রেক্ষাপটে বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলতি বছরে রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তারা ৩ বার বৈঠকে বসেছেন, কিন্তু কোনো পক্ষই ভূখণ্ড সংক্রান্ত স্পর্শকাতর বিষয়ে কোনো সমঝোতায় আগ্রহ দেখাচ্ছে না। ফলে যুদ্ধ বন্ধের আলোচনাগুলো এখনও অচল অবস্থায় রয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। একসাথে 1,20,000 মানুষ নামাজ পড়তে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ইস্তিকলাল মসজিদে। ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি মসজিদটির ঐতিহাসিক গুরুত্বও অনেক। কোন দেশে রয়েছে এই মসজিদ? দেশে দেশে মসজিদের আজকের পর্বে দেখুন বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশের সবচেয়ে বড় মসজিদটি নিয়ে। ইস্তিকলাল মসজিদ ইন্দোনেশিয়ার জাকার্তার কেন্দ্রস্থলে ধর্মীয় ও স্থাপত্যের তাৎপর্যপূর্ণ নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম মসজিদ হিসেবে এটি এ অঞ্চলের জাতির ঐক্য ও বৈচিত্র্যের প্রতীক এবং স্বাধীনতা ও ধর্মীয় সহনশীলতার চেতনাকে মূর্ত করে। সেন্ট্রাল জাকার্তায় সুন্দরভাবে অবস্থিত ইস্তিকলাল মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে এবং 1978 সালে শেষ হয়। এর নাম ইস্তিকলাল, যার অর্থ দাঁড়ায় স্বাধীনতা। ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার জন্য ইন্দোনেশিয়ার সংগ্রামকে প্রতিফলিত করে এই মসজিদটি, তাই এর নাম রাখা হয়েছে ইস্তিকলাল। ফ্রেডেরিক সিলাবান নামের একজন খ্রিস্টান স্থাপত্যশিল্পীর নকশায় তৈরি হয় মসজিদটি। এর স্থাপত্যটি আধুনিক এবং ঐতিহ্যগত উপাদানের সমন্বয়ে ইন্দোনেশিয়ার ধর্মনিরপেক্ষ নীতি এবং বৈচিত্র্যময় সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক। মসজিদে ঢুকলেই এর মনোরম কাঠামো দর্শনার্থীদের মুগ্ধ করে, যার উপরে একটি বিশাল গম্বুজ রয়েছে এবং একটি সুউচ্চ মিনার রয়েছে, যা ইসলামিক স্থাপত্যের দক্ষতার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে। বাইরের দিকটা সুসজ্জিত করা হয়েছে মসৃণ মার্বেল দিয়ে। ভিতরে প্রবেশ করলে যে কেউ মসজিদের বিশালতা দেখে মুগ্ধ হয়। রমজান মাসে নামাজের সময় মসজিদে উপস্থিত হয় প্রায় 1,20,000 মুসল্লি। প্রধান নামাজ ঘরের দেয়াল এবং ছাদকে সাজানো হয়েছে মনোমুগ্ধকর কারুকার্যে। এসব কারুকার্য যেমন মসজিদের সৌন্দর্য বাড়ায়, তেমনি নামাজ পড়তে আসা মুসল্লিদের মনে দেয় এক অপরূপ প্রশান্তি। ইস্তিকলালের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল এর বিশাল ও নজরকাড়া কারুকার্য করা মিহরাব, মার্বেল থেকে খোদাই করা এবং কুরআনের ক্যালিগ্রাফিক শিলালিপি দিয়ে সজ্জিত। ধর্মীয় তাৎপর্যের বাইরে ইস্তিকলাল মসজিদ ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতার প্রতি ইন্দোনেশিয়ার অঙ্গীকারের প্রতীক হিসেবে কাজ করে। জাকার্তা ক্যাথেড্রালের পাশেই অবস্থিত মসজিদটি, যা ইন্দোনেশিয়ায় ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সহাবস্থানের প্রতীক। ইস্তিকলাল মসজিদে যাওয়াটা এ অঞ্চলের মানুষের কাছে ইবাদতের চেয়েও বেশি কিছু। এটি ইন্দোনেশিয়ার সমৃদ্ধ সংস্কৃতি এবং স্বাধীনতা ও ধর্মীয় সম্প্রীতির প্রতীক। এখানে কেউ নামাজের মাধ্যমে সান্ত্বনা খোঁজেন, কেউ আবার এর স্থাপত্য জাঁকজমক দেখে বিস্মিত হন। ইস্তিকলাল মসজিদ ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক সমৃদ্ধি এবং ধর্মীয় বৈচিত্র্যের প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে, যা বিশ্বজুড়ে দর্শকদের আমন্ত্রণ জানায় এর মহিমা ও তাৎপর্যকে অনুভব করতে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ফোরাতের তীরে ইতিহাস ও আধ্যাত্মিকতায় মিলেমিশে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ ইরাক। দেশটিতে পবিত্র মাহে রমজান আসে নিজস্ব আমেজ নিয়ে। ইরাকিরা খেজুর, সিনেনা, শরবত, আদাস ও ঐতিহ্যবাহী কুব্বা খেয়ে রোজা ভাঙে। সেহরিতে সহজলভ্য খাবার খাওয়া, প্রতিবেশীদের ঘরে ঘরে ইফতার পাঠানো, মাগরিবের পর মেহিবেস খেলা সবই এখানকার রমজানের ঐতিহ্য।
যুদ্ধবিধ্বস্ত দেশ হলেও ইরাকি মুসলমানরা ইবাদত আর আত্মত্যাগের মধ্য দিয়ে পালন করেন সিয়াম। ধারাবাহিক আয়োজন নিয়ে দেশে দেশে রমজানের আজকের পর্বে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। ফোরাত নদীর তীরবর্তী মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ মুসলিম দেশ ইরাক আব্বাসীয় খেলাফতের সময় প্রতিষ্ঠিত যুদ্ধবিধ্বস্ত দেশটি পার করছে কঠিন সময়। এর মাঝেও বিশ্বের অন্যান্য দেশের মতো পবিত্র মাহে রমজানে ইরাকি মুসলমানরা ধরে রেখেছেন ইসলামী ঐতিহ্য ও নিজস্ব সংস্কৃতির চর্চা। ইবাদত বন্দিগি আর উৎসবে মুখর থাকে রমজানের ইরাক। ইফতার আয়োজনে থাকে সুন্নতি খেজুর, গরু মহিষ কিংবা ছাগলের দুধ পান করে রোজা ভাঙেন এখানকার মুসলমানরা। সাথে খাওয়া হয় টক দই দিয়ে তৈরি করা পানীয় সিনেনা, মসুর ডালের স্যুপ, শরবাত, আদাসও ইরাকিদের বেশ পছন্দ। মুখরোচক খাবার দাবারের জন্য দুনিয়া জুড়ে আছে ইরাকিদের সুনাম। দস্তরখানে থাকে সিদ্ধ চালের ভাত, ভেড়া অথবা মুরগির মাংস। মিষ্টান্ন হিসাবে থাকে মাহাল্লাবি বা দুধের তৈরি পুডিং। কখনো দেখা মেলে কুব্বা বুরঘুল, কুব্বা হালেব, হালাওয়াত শারিয়া নামের ঐতিহ্যবাহী সব আইটেম। সেহরিতে ইরাকিদের পছন্দ অল্প খাবার। টেবিলে থাকে মাখন মাখানো রুটি আর তাজা শশা। রমজানে স্থানীয় বাসিন্দারা খান নানা পদের শরবত। প্রতিবেশীদের ঘরে ঘরে ইফতার সামগ্রী পাঠানো এই অঞ্চলের অন্যতম ঐতিহ্য। মাগরিবের নামাজ আদায় করে মুসলমানরা খেলে থাকেন মেহিবেস নামের এক ধরনের খেলা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলছে কম্বলে লুকানো ছোট রিং খুঁজে বের করার এই আয়োজন। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ ইরাক। সাদ্দাম হুসেইনের পতনের পর থেকে মার্কিন হস্তক্ষেপ ও শিয়া সুন্নি কুর্দিদের দ্বন্দ্বে জর্জরিত ইতিহাসখ্যাত সমৃদ্ধ ঐতিহ্যের এই দেশ সংঘাত সংকট পেরিয়ে পবিত্র মাহে রমজানে সুন্দর আগামীর আশায় নতুন করে বুক বাঁধেন ইরাকের মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইসলামী ইতিহাসের এক গৌরবময় অধ্যায় ইরান। 7ম শতকে পারস্য বিজয়ের মাধ্যমে ইসলামের সূচনা। সাফাভি আমলে শিয়া মতাদর্শ রাষ্ট্রীয় ভিত্তি পায়। সাহাবি সালমান আল ফরাসি রাদিয়াল্লাহু আনহু থেকে রুমি গাজালির জ্ঞানধারা এই ভূখণ্ডকে সমৃদ্ধ করেছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর দেশটি ইসলামী প্রজাতন্ত্রের রূপ নেয়। প্রায় 9 কোটিরও বেশি জনসংখ্যার এই রাষ্ট্র হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থানের কারণে মুসলিম বিশ্বে প্রভাবশালী ভূমিকা পালন করছে। বিশ্বজুড়ে মুসলিম দেশের ধারাবাহিক প্রতিবেদনের 7ম পর্বে ইরানের মুসলিম ইতিহাস নিয়ে থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে সাহাবীদের পদচারণা, পারস্যের বিজয়, ইসলাম গ্রহণ, ইসলামের জ্ঞান বিকাশ, আহলে বাইতের প্রতি গভীর ভালোবাসা, সুফিবাদ ও কাব্যধারার বিকশিত ধারা সবকিছু মিলে ইরানকে বলা যায় ইসলামী ইতিহাসের এক মহিমান্বিত অধ্যায়। বর্তমান বিশ্বের মানচিত্রে ইসলামী ইতিহাসের এক গৌরবময় অধ্যায়ের নাম ইরান। সাহাবী সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে ইমাম বুখারী, ইমাম মুসলিম ও ইমাম গাজালির মতো মনীষীদের অবদান পারস্য ভূমিকে করেছে জ্ঞানের আলোকবর্তিতা। হাদিস, ফিকাহ, দর্শন, সুফিবাদ ও ফার্সি কাব্যে রুমি ও সাদি সিরাজি বিশ্বজুড়ে ছড়িয়েছে ঈমান ও প্রেমের বাণী। ইসলামী স্থাপত্য, আহলে বাইতের প্রতি গভীর ভালোবাসা এবং 1979 সালের বিপ্লব সব মিলিয়ে ইরান আজও ইসলামী বিশ্বে এক প্রভাবশালী ও ঐতিহ্যমণ্ডিত নাম। 7ম শতাব্দীতে রাশিদুন খিলাফতের সময় পারস্য বিজয়ের মাধ্যমে ইরানে ইসলামের সূচনা হয়। পরবর্তীতে সাফাভি রাজবংশের আমলে শিয়া মতবাদ রাষ্ট্রের প্রধান মতাদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা ইরানের বর্তমান শিয়া জাতীয় পরিচয় নিশ্চিত করে। দেশটির হরমুজ প্রণালী সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জলপথের কাছে অবস্থিত, যে পথ দিয়ে বিশ্বের মোট তেলের 20% পরিবাহিত হয়। 9 কোটি 20 লাখ জনসংখ্যার দেশটির আয়তন ও জনসংখ্যার দিক থেকে বিশ্বের 17তম বৃহত্তম দেশ। দেশটির মোট জিডিপি $41,800 কোটি, যা অর্থনীতির আকারের দিক থেকে বিশ্বে 36তম। বেকারত্বের হার প্রায় 7.2%। 16 লাখ বর্গ কিলোমিটারের দেশটি আয়তনের দিক থেকে বিশ্বের 17তম। 9 কোটি 30 লাখের বেশি জনসংখ্যা রয়েছে দেশটিতে। 96 লাখ মানুষের শহর তেহরান 1795 সাল থেকে দেশটির রাজধানী ও ইরানের বৃহত্তম শহর। ইরানের জনসংখ্যা প্রায় 90% শিয়া মুসলিম।
ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম জনবহুল মুসলিম দেশ। অন্যদিকে সুন্নি ও অন্যান্য মুসলিম কমিউনিটির মানুষের সংখ্যা প্রায় 9%। ইরানের একমাত্র সরকারি ভাষা ফার্সি। তবে দেশ জুড়ে অনেক অঞ্চলে বৈচিত্র্যময় আরও অনেক ভাষা প্রচলিত রয়েছে। ইরানের প্রধান মসজিদ ও স্থাপনাগুলো পারস্য শিল্প, জ্যামিতিক নকশা এবং নীল টাইলসের কাজের জন্য বিশ্ববিখ্যাত। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইস্পাহানের ইমাম মসজিদ ও শেখ লুৎফুল্লাহ মসজিদ, সিরাজের রঙিন নাসির আল মুলক গোলাপি মসজিদ, মাশহাদের ইমাম রেজা দরগাহ এবং প্রাচীন পার্সেপোলিস স্থাপনা। ইরান একটি ইসলামী প্রজাতন্ত্রী দেশ। 1979 সালে বিপ্লবের পর শিয়া মতাদর্শের উপর ভিত্তি করে ধর্মরাষ্ট্র ও রাষ্ট্রপতি শাসিত গণতন্ত্রের মিশ্র কাঠামো বিদ্যমান। সর্বোচ্চ নেতা ক্ষমতাধর, যিনি রাষ্ট্রের সাধারণ নীতি নির্ধারণ করেন। ইরান হাজার বছরের পুরনো পার্সিয়ান সভ্যতা, বিচিত্র জাতিগোষ্ঠী এবং প্রকৃতির অপরিসীম সৌন্দর্যের এক বিস্ময়কর মিলনমেলা। রঙিন মাটি ও লবণ পাহাড়ের হরমুজ দ্বীপ থেকে শুরু করে ঐতিহাসিক শহর সিরাজ ও ইস্পাহান, সবই এই দেশকে বৈচিত্র্যের এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মোরশেদ আলম, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ও মিজৌরি অঙ্গরাজ্যে ছুরিকাঘাত ও গুলিবর্ষণের ঘটনায় 2 পুলিশ কর্মকর্তা সহ অন্তত 8 জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন 2 পুলিশ কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের টাকোমা শহরে উত্তর পশ্চিমে একটি খামার বাড়ির বাইরে ছুরিকাঘাতের এই ঘটনা ঘটেছে। তর্কাতর্কি আর হট্টগোলের খবরে স্থানীয় সময় মঙ্গলবার সকাল 9:30 দিকে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক তরুণ ছুরিকাঘাত শুরু করে। পরে পিয়ার্স কাউন্টি শেরিফের ডেপুটির গুলিতে ঘটনাস্থলে নিহত হয় 32 বছর বয়সী হামলাকারী। ছুরিকাঘাতে আহত 3 জন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে মারা যান। এর আগে সোমবার বিকেল 4টার দিকে মিজৌরি অঙ্গরাজ্যের ক্রিশ্চিয়ান কাউন্টির হাইল্যান্ডভিলে ট্রাফিক সিগন্যালে পুলিশ কর্মকর্তা গ্যাব্রিয়েল রামিরসকে গুলি করা হয়। এই ঘটনায় পুলিশ কর্মকর্তা মাইকেল হিসলোপ এগিয়ে গেলে তাকেও গুলি করে হামলাকারী। 2 পুলিশ কর্মকর্তাকে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। পরদিন পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হচ্ছে, টানা 9 ঘন্টার অভিযানে হামলাকারীকে পাওয়া গেলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় 45 বছর বয়সী হামলাকারী রিচার্ড বার্ড। এই ছিল আজকের মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।